বাড়িতেও চলে আসলাম। তোমরা আগের ভিডিওতে দেখেছো, তো অনেকেই লাস্ট দেখে না, সবাই বলছে সাবধানে বাড়ি আসো বা কি কিছু এরকম ধরনের কমেন্ট আসছিল। তো এই যে আজকের ভিডিওতে প্রথমেই দেখো আমি বাড়ি চলে এসে এখন তো কাজে লাগতে হবে। মানু দাদুর থেকে চাবি নিয়ে আসলো, চাবি নিয়ে এসে এখন ঘর দুয়ার খুলে দেখি কি পরিস্থিতি। যদিও বেশি একটা না, 8-9 দিনের ব্যাপার হয়েছিল। তো যাই হোক, এই যে ঘরের পরিস্থিতি। তো আমি এসে প্রথমে হাত মুখ ধুয়ে মানে গা হাত পা ধুয়ে নিয়েছি, কারণ এক জামা পরে দুদিন ধরে ট্রেনের ভিতরে বাথরুমে যাওয়া টাওয়ার ব্যাপারে। তো মানুকে আগে আমি ওর জামা প্যান্ট ছাড়িয়ে গায়ে জল ঢেলে ঘরে নিয়েছি, আমিও গায়ে জল ঢেলে নাইটি পাল্টিয়ে মানুকে আগে বিছানাটা পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে ও ঘুমাচ্ছে, যেহেতু সারা রাত ঘুমায়নি, কারণ হচ্ছে জানোই 1টার সময় তো মোবাইলে দেখছে 10টার পরের থেকে কখন ট্রেন ঢুকবে। ট্রেনটা ঢোকার টাইম ছিল 10:30, 10:55 এরকম একটা টাইম ছিল। তো 11:10-এ ঢুকেছে, এই 11টা বলছি, 1:10-এ ঢুকেছে। 1.5-2 ঘন্টা মতন ট্রেনটা লেট ছিল। তো মোবাইলে দেখে যাচ্ছি রীতিমতন, তো ঘুম হয় না নামার সময়। যখন কাঠপাট্টিতে যাই ওই দিনকেও ঘুম হয় না, যখন হাওড়াতে নামি তখনও ঘুম হয় না। তো মানুকে বললাম তুই ঘুমা, ওর ভীষণ ঘুম পাচ্ছে। ও আসার সময় আমাদের বনগা লোকালেই ও ঘুমিয়ে পড়েছিল, তোমরা ভিডিওতে দেখেছো। তো ও ঘুমাচ্ছে, আমি আর শুইনি। ঘরটা বিছানাটা গুছিয়ে ভাবলাম এখন যদি শুই তাহলে ক্লান্ত লাগবে, একবারে সব কাজ না সেরে পড়ে। আর আমার সত্যি কথা বলতে, আজকে দেখো আমি ভেলুরে 10 বছর ধরে যাই, ব্যাঙ্গালোর, পুনে, মোটামুটি আমার অনেক জায়গায় বাইরে কিন্তু ঘোরা আছে। তো আমার মধ্যে ক্লান্ত ভাবটা নেই, কোনো দিনই নেই, কারণ এই লড়াইটা আমার লড়তে হবে। শুধু আজকে বলে না, যখন মানুকে ছোটোবেলায় ভোরবেলা 5টার সময় আমি কলকাতায় যেতাম ব্লাড দিতে, তো রাত 2টোর সময় উঠে সব কাজ সেরে থুয়ে যেতাম, এসে আবার সব কাজ করতাম। যখন শাশুড়ি মা ছিল, মানুষ যখন 2 বছর বয়স, 1 বছর বয়স, তখনও রান্না করে থুয়ে যেতে হতো, শ্বশুর শাশুড়ির জন্য রান্না করে থুয়ে আমার হসপিটালে যেতে হতো, আবার এসে রাত 10টার সময় আমার রান্না করতে হতো। তো এর জন্য এইসব কাজ আমার একদম হ্যাবিট। মানে কোনো জায়গার থেকে এসে যে ওই একটা ক্লান্ত ভাব আমি অনেককেই দেখেছি, একদিন রাত জাগলে বা একদিন হসপিটালে থাকলে তারা পরের দিন মাথা তুলতে পারে না। আমার ফ্যামিলিতেও এরকম আছে, তো তারা আর উঠতেই পারে না। আমার না এইসব, সত্যি কথা বলতে, আমি যদি একটু রাত জাগি তো গ্যাস হয়ে যায়, দুধ চা যেহেতু খায় হয়তো গ্যাস হয়, মাথা যন্ত্রণা হয়, এর বেশি কিন্তু না। কিন্তু ক্লান্ত ভাব আমার একদমই হয় না। আমি যখনই আসি তখনই সঙ্গে সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে ফেলি, যতটা পারি করি, না পারলে কি করব। তো আমি শুইনি, তার কারণ হচ্ছে যে সব কাজগুলো করতে লাগি। মানুষ তো ট্রেনে ঠিকঠাক মতন মানে আর কি ওই শুকনো খাবার খেয়েছে, ভালো করে তো ভাত ডাল খাওয়া হয়নি, তো রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলবো এটাই মনে মনে ভেবে আর শুইনি। মানু বলছিল মা একটু শুয়ে নাও, আধা ঘন্টা 1 ঘন্টা, আমাকে শুলে আর উঠতে ইচ্ছা করবে না। আর এসছি একটা কাজের কিন্তু ধ্যান থাকবে অন্যরকম। তো আমি উঠান টুটান ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো মানে যতটা পারছি কেচে নেব, আর যদি পারি তো পরে কাচবো। আবার বিছানার চাদরগুলো রয়েছে, তাছাড়া সব জামা কাপড়গুলো কেচে নিলাম। জামা কাপড় কাচতে কাচতে আমার বড়দা ফোন করলো বাড়ি এসে পৌঁছেছি কিনা। আমি বললাম আমার উঠান ঝাঁট দিয়ে অলরেডি জামা কাপড় আমার কাচাও হয়ে গেল। এই তো 5:30টার সময়, ওই 1টার সময় গাড়ি হাওড়াতে নামাইছিল। হ্যাঁ দেরি হবে বলতে, হ্যাঁ ওই যে 1টার সময় গাড়ি 1টার সময় হাওড়াতে গাড়ি দাঁড় করাইছে, 1টার সময়। তো শিয়ালদা এসে বসেছিলাম, আর কি করবো, 3:15-তে বিনিতার মা বলছে রূপা কখন আসলে, কালকে যে বিনিতা ফোন করলো বললো আসতে লেট হবে। আমি বললাম, বিনিতা যখন ফোন করেছিল বলেছিলাম যে আমাদের 11টা কততে টাইম ছিল ট্রেনটা ঢুকবে, তো 1:10-এ ঢুকেছে, তো ওটাই বলছিলাম যে লেট হবে। বলছে আসতে, যে বিনিতা বললো কাকিদের লেট হবে। আমি বললাম ওটাই হচ্ছে লেট। তো ভাইরা যেহেতু আমাদেরকে শিয়ালদায় নামিয়ে দিয়েছে, তো তাড়াতাড়ি চলে এসেছি, এসে 1.5 ঘন্টা মতন শিয়ালদাতে বসেছিলাম এর জন্য, না হলে আমাদের শিয়ালদা ঢুকতে ঢুকতে 2:30 বেজে যেত কিন্তু। তো যাই হোক, আমার এদিকে কাচাকুচি কমপ্লিট হয়ে গেল, চা করে নিলাম। মানুকে এখনও ডাকিনি, রান্না করে তারপরে মানুকে ডাকবো। তো দেখতেই পাচ্ছ বারান্দার কি পরিস্থিতি। তো সকালবেলা যখন উঠানটা ঝাঁট দিই, বাবাকে এখন চা দিয়ে আসলাম, আমিও চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। আমি বললাম ঝাঁটা আনোনি, উঠান ঝাঁট দিতে কষ্ট হয়, এত ছোটো ঝাঁটা। বাবা বললো কি ঠিক আছে আমি এখনই বাজারে গিয়ে তোকে ঝাঁটা এনে দিচ্ছি। তো ঘর ঝাড়বো, তো এই দেখো বাবা একটা নতুন ঝাঁটা নিয়ে এসছে।
তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে, এখন প্রায় 8:30 15টা বাজতে গেছে। টমেটো দিয়ে একটু মুসুরির ডাল করেছি, সেই যাওয়ার দিনকে ডাল খেয়েছিলাম। হ্যাঁ, আর আজকে ডাল রান্না করলাম, এর মধ্যে আর ডাল খাইনি তো, তা মানুকে বলছি মানু ডাল করি, তো বললো করো, সবজি সব রকমই আছে। তা টমেটো দিয়ে ডাল আর বেগুন ভাজলাম আর ভাত করলাম, রান্না কমপ্লিট। ওদেরকে আগে ইয়ে করবো, ওই দাদু নাতিকে আগে ভাত দেবো, ভাতটা খেয়ে ওরা খেয়ে নিক, কারণ পেট ভরে খেয়ে নিলে আমি কাজ করতে পারবো। ওদেরকে দিয়ে তারপরে আমি ঘর ঝাড়তে লাগবো, কারণ আজকে শুক্রবার। হ্যাঁ, আজকেই তো শুক্রবার, আজকেই ঘর ঝাড়তে পারবো, কালকে শনিবার, কালকে তো আর ঘর ঝাড়তে পারবো না। আর রবিবার দিন ভোরে তো মহালয়, শনিবার দিন গিয়ে তো যা করার আমাকে আজকেই করতে হবে। তো আমি আর বসে না থেকে চাটা খেয়েই, চা খেতে খেতেই ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর বেগুন ভাজা, কারণ আগে আমার মেয়ে, তারপরে সব কাজ। ট্রেনের ঘাটতি, ভেলুরে হসপিটালে যাওয়াতে খাওয়াতে ঘাটতি, আগে ওকে 3 টাইম মতন খাওয়া দেবো, তারপরে রাত 10টা বাজুক 12টা বাজুক আমার কাজ করব, আগে ওর যত্ন, তারপরে আমার সব কিছু, কারণ যার জন্যে আমার বাচ্চা তাকেই সব কিছু। তো আমি বলছি বাবা তুমি খেয়ে নাও, ও বিরাজ করে ঘুমিয়ে পড়েছিল। আর বাবা খাক বা না খাক, বাবার ভাতটা দিয়ে দেবো দোকানে, কারণ দিয়ে দিলেই মানে একটা কাজে লাগতে পারবো। আর খাওয়া দাওয়ার ঝামেলা সকালবেলা না মিটলে কিন্তু কাজ করা যায় না। আমি খাবো না, কারণ খেলে আমার ভীষণ ঘুম পাচ্ছে, খেলেই ঘুম পাবে, ঘুম পেলেই আমি আর কাজ করতে পারবো না। তো আমি একবারে ঘরটা ঝেড়ে তারপরে খাবো, যখন হবে হবে খাবো, না খাবো না খাবো, আগে ওদের দুজনকে ভাতটা দিয়ে নিই। যাও বাবা ইয়ে করে আসো। তো এই যে রান্না হয়ে গেল, বাবা বললো একবারে গরম ডাল তো তুই ভাতের মধ্যে ঢেলে দে, কারণ একদম এই 2 ঘন্টা পরে বাবা গিয়ে ভাত খাবে। তো বাবাকে ঠান্ডা করে ভাত দিয়ে আসলাম, মানুকে খাইয়ে দিয়েছি, ব্যাস খাওয়া দাওয়ার ঝামেলা কমপ্লিট। এবার আমি ঘরের কাজে লেগে যাব। আজকে হচ্ছে শুক্রবার, মানে আজকের দিনটাই আছে, আর হাতে দিন নেই। তো আমরা জানি যে ঘরটা ঝেড়ে রাখলে কি পরবর্তীতে লেপা বা কাচাকুচি পরেও ধীরে ধীরে করা যাবে, মানে পুজোর মুহূর্তে করা যাবে, মহালয়ার পরে। আর মহালয়ার পরে পুজো অবধি তো কাচাকুচি এই মানে ঘরটা তো ঝাড়া যায় না। তো আজকেই রান্নাঘর দিয়ে, বারান্দা দিয়ে, বড় ঘর দিয়ে সব আজকেই ঝেড়ে নেব। তো আমি কাজে লেগে পড়লাম, মানুকে বললাম তুই ঘর থেকে বেরিয়ে যা, কারণ ঝুল তো বোঝোই তো, যতই পরিষ্কার থাকুক আমার ঘর, যতই সপ্তাহে সপ্তাহে ঘর ঝাড়ি, তবু একটু তো ঝুল পড়েই। আর 9-10 দিন না থাকলে কিন্তু কাজটা অনেকটা বেশি কাজ হয়ে যায় সব দিক দিয়ে। এতগুলো জামা কাপড়, তারপরে আমি সব নাইটিগুলো দিয়ে থাল বাসন, আলনা, শোকেস ঢেকে থুয়ে গেছিলাম, তো সেই একটাও জামা কাপড় কিন্তু অনেকটা কিন্তু বেশি হয়ে রয়েছে। তো যাই হোক, ওইগুলো পরে কাচাকুচি করা যাবে, আগে এইগুলো করে নিই। ফ্যানটা যদিও আমি যাওয়ার আগেই পরিষ্কার করেছি, অতটা নোংরা ছিল না, বেশি একটা ঝুল নেই, তবুও একবারে ঝেড়ে নিই। আর তো পুজো অবধি ঝুল ঝাড়বো না, আবার লক্ষ্মী পুজোর পরে গিয়ে আবার সব কিন্তু কাজকর্ম করা হবে। তো মানুকে বললাম একটু ক্যামেরা করে দে, আমার সত্যি কথা জানো, একটু ওই নিজে যতটা পারি সব কিছু নিজেই চেষ্টা করি, নিজেই করি, মানুকে বলিও না, আর বললেও একা বেকা করবে। তো আমি বলি, তো আমি নিজেই একা করি, যতটা পারি ভালো করার চেষ্টা করি। তো মানু ঘর থেকে বেরিয়ে গেল, আমি এদিকে ঝুলটুল ঝেড়ে নিই। আর স্টিল খাট কি বলো তো, রোজ যদি পরিষ্কার করে রাখি না বেশ ভালো লাগে। আমার ছোট মানে ছোটদার বিয়ের সময় মানুর বাপি আর কি খাট দিয়েছে, তো সেই খাটটা আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে, 13-14 বছর। বেশ খাটটা সুন্দর আছে, আমার ছোটো বৌদির খাট, বিয়ের সময় আর কি, মানে আমাদের তরফ থেকে। তখন দেখো 13-14 বছর আগে একটা অন্যরকম কিন্তু ছিল, মানে আমাদের ব্যবসা ট্যাবসা ছিল, পরিস্থিতি অন্যরকম ছিল। বদ্দাকে যেমন কিছু দিতে পারিনি, বদ্দা তো কয় বছর হলো বিয়ে করেছে, আর ছোটদা বিয়ে করেছে প্রায় 13-14 বছর হয়ে গেছে, কারণ ওর ছেলে এবার 5-এ যাবে, মানে 10-11 বছর বয়স। বৃষ্টি চলে এসেছিলো 1-2 ফুট, আমি দৌড়ে গিয়ে জামা কাপড় তুলেছি। তাহলে বলো কাজ কখন করব? আবার এখন ওই তো আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আবার এখন জামা কাপড় মেলতে হবে। তাহলে বলো যাই জামা কাপড়গুলো মেলে আসি, তারপর আবার এদিকে করি। তো আমার ছোট বৌদির খাটটা বেশ এখনও 13-14 বছরে খুব সুন্দর আছে, আর মোটা মজবুত, মানে দামি খাট দিয়েছিল মানুর বাপি, ওনার মানে আর কি বৌদির বাবার বাড়ির থেকে খাট দেয়নি তো। তো খাট নিয়ে একটু ঝামেলা হচ্ছিল বলে মানুর বাপি সেই পরে একটা স্টিল খাট দিয়েছে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা স্টিল খাট মানুষ জন্য নেব। আমার ওই বিয়ের খাটটা অনেক দিন তো হয়ে গেছে, পিলাই টিলাই ভেঙে গেছে। তো যাই হোক, আমার বাবা আর কি পরবর্তীতে এই খাটটা কিন্তু মানুকেই দিয়েছে বিএমটি করে যখন আসি, কারণ আমার ওই খাটটা মানে উঠে বসার মতন নেই, মানে পিলাইগুলো একদম নষ্ট হয়ে গেছে। মানে বিয়ের পরে মানু হয়েছে, তো মানু হওয়ার পরেই মানুর 5 মাসের রোগটা ধরা পড়ে, তারপরে আর কোনো কিছু করা হয়নি, শুধু হসপিটাল বাড়ি। হয়তো এখন আমার বিএমটির থেকে জীবনটা দেখছো, কিন্তু বিএমটির আগে যে 5 মাসের থেকে যে 13 বছর লড়াই করেছি, তো সেই লড়াইগুলো তো তোমরা মানে আমি তো শেয়ার করতে পারিনি কোনো দিন। ছোটো থেকে 1 বছর ধরে আমার লড়াইটা দেখছো। তো খাটটা একদমই পুরো ঝরঝরা হয়ে গেছে। তো যাই হোক, বাবা মানুকে একটা খাট দিয়েছে,
দাদু নাতিকে একটা খাট দিয়েছে, একবারে হয়ে গেল। আমার বাবা তো এখনোই আর কি মেরে মানুকে বলে যে মানে তোর বিয়ের সময় আর কিছু দিতাম না। আমি কই কি আগে পড়াশোনার চিন্তা করো, ওই সব বিয়ে টিয়ের চিন্তা করবে না। সবসময় আমি আমার মা বাবাকে এই কথা বলি। নিজের মেয়ের তো যাই হোক করেছো, এখন নাতির পড়াশোনার চিন্তা আর নাতির ট্রিটমেন্টের চিন্তা করো। তো আমার স্টিল খাটটা ভীষণই মানুরও প্রিয়, আমারও। আমি সবসময় স্টিল খাটটা যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, রোজ করি পরিষ্কার, কিন্তু আমি হয়তো রোজ ভিডিওতে দেখাতে পারি না। আমি রাত্রিবেলা হলেও খাটটা কোনা কাঞ্চি পায়া মায়া একদম ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে রাখি, যাতে জং না পড়ে। জং পড়লে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো মানুষ সবসময় বলে দেখেছো ছোটো মামি কিন্তু মা খাটটা একটা জায়গায়ও জং পড়েনি। আমি বললাম মামি তো যত্ন করে রাখে, তো আমিও সেরকমভাবে চেষ্টা করি। তো খাটের তলায় দেখো মানে যতই বলে না বাড়িঘর পরিষ্কার করো, তবু কিন্তু নোংরা কিন্তু থেকেই থাকে। এই যে ঘরে নোংরা নেই তবু কিন্তু কি করে যেন মানে এক গাদা মানে আর কি নোংরা বেরিয়ে গেছে। আর মানু বই পড়বে তো ওই দিক দিয়ে কী করে, ওই যে এটা কিন্তু সব বাড়িতেই, আমার যাকেও দেখতাম যে রাজের সাথে মানে ভাসুরের ছেলের সাথে সেই রকম অশান্তি করতো যে তুই ওই পাশ দিয়ে যত মানে পেপার কেটে খাতার পিসটার কেটে ওই পাশ দিয়ে ফেলিস, দেখো কত নোংরা বেরিয়েছে। নোংরা নেই আবার কত নোংরা বেরিয়ে গেছে। তো ঘর ঝাড়লে মানে একদম ভালোভাবে ক্লিয়ারভাবে ঘর ঝাড়লে কিন্তু এরকম নোংরা বেরোয়। তো রান্নাঘর বারান্দাগুলো পরে ঝেড়েছিলাম, সেগুলো তোমাদের সাথে আর মানে শেয়ার করা হয়নি, কারণ ওই মানু ফোন নিয়ে দেখাচ্ছে ওই আমাদের যাদের সাথে যে দিদির সাথে মানে আমাদের গাইঘাটা যে দিদি সাঁতরাগাছি বিয়ে হয়েছে, ওই দিদির ফটো দেখিয়েছে মানু ওর কেউ দাদুকে। বগর করেই যাচ্ছ দাদুর সাথে যে জানো দাদু একটা মাসিমণির সাথে আমাদের দেখা হয়েছে। তারপরে মানুকে যারা সব দিদিরা মানে ওর মাসিমণিরা ওর দিদুনরা ওষুধ কেনার জন্য যে পয়সা দিয়েছে, সব কত গল্প করছে। তারপরে দুধের প্যাকেট নিয়ে গিয়ে দেখাচ্ছে যে দেখো এই দুধের প্যাকেট চা পাতা মাকে কিনে দিয়েছে, মা চা খায় যে ঘন ঘন, তো মাকে কিনে দিয়েছে। কত গল্প মানে ভেলুরের যত গল্প। তারপরে যেই বোনদের সাথে আমরা ছিলাম আর কি এসছি, ওদের ফটো দেখাচ্ছে, ওদের ভিডিও দেখাচ্ছে। তো যাই হোক দেখো এক ব্যাগ কিন্তু নোংরা বেরিয়েছে। আমি এইদিকে তোষকগুলো রোদ্রে দিয়েছিলাম, ঘরের মাদুরগুলো মানে বাইরে ছিল তো বাবার কি ওই বাইরে রেখেছিল, বোঝ হয়তো আমি যদি বাড়িতে না থাকি কি গুছিয়ে গাছিয়ে রাখবো, ওগুলো ভিজে গেছে সব। ওগুলো আমি সব রোদ্রে দিয়েছি। মাদুরগুলো দেখছি কেমন যেন হয়ে গেছে। পুজোর আগে মাদুরগুলো একবার সার্ফের জলে ধোবো, তো এখন ধোবো না, এখনও তো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে আসছে। তো মানু ওই যে দাদুর সাথে বললাম না ওইসব গল্প করে যাচ্ছে, আমিও একটু মাঝে মধ্যে বলছি। হ্যাঁ দাদুকে বলছে যে জানো দাদু মাসিমণিদের সাথে দেখা হয়েছে, সব গল্প দাদুর সাথে করে যাচ্ছে। আমি ঘর ঝাড়ার পরে মাছ এনেছিল রুই মাছ, সেটা শেয়ার করতে পারিনি। রুই মাছটা তাড়াতাড়ি ভেজে রান্না করেছি, একটু মাছের ঝোল করেছি। তো মানুকে কিন্তু আমি বললাম বাবা ও তো একবার সকালবেলা স্নান করেছেই, আমি বললাম তুমি তাড়াতাড়ি তুমি তোমার টাইম মতন খেয়ে নাও, আমার যখন কাজ হবে খাবো, দাদুর চিন্তা আর আমার চিন্তা তোমার করতে হবে না। তো মানুকে আমি ভাত দিয়ে দিলাম, মানু বাইরে চকিতে বসে বসে ভাত খেয়ে নিয়েছে আমি কাজ করতে 12:30টার মধ্যে। মানুকে ভাত দিয়ে যেহেতু মানুকে ভাত দেওয়া হয়ে গেছে, তো আমার চিন্তা নেই, এবার আমি ঘরটা গুছিয়ে নেবো আর কি। আর রাত্রিবেলা কোলবালিশের ওয়ারগুলো রাত্রিবেলা আর কি ভরবো। তো তোষক পেতে এসে এখন গিয়ে ঘরটা গোছালেই হয়ে যাবে। ক্যাতাগুলো সব রোদ্রে দিয়েছিলাম, রোদ্রে দিয়ে তো আকাশ বললাম না দুবার করে বৃষ্টি আসছিল। কাজ করার মাঝে মাঝে যদি বৃষ্টি আসে তাহলে কাজটা করে কিভাবে আগায়। তো আমি তাড়াতাড়ি করে ক্যাথাগুলো কিন্তু আমি যাওয়ার সময় সব শোকেসে তুলে ধুয়ে গেছিলাম। এর জন্য কিন্তু এবার ক্যাথা অত গন্ধ কিচ্ছু নেই। আর যেটুকু ঘরে গন্ধ ছিল মানে প্রথম ঘরটা খুললে যা হয় 1 সপ্তাহ 8 দিন 9 দিন পরে, তো দরজা জানলা খুলে দিয়ে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। আর রুম স্প্রে মানে ঘরটা কোনো রকম ঝাড় দিয়ে রুম স্প্রে দিয়ে দিয়েছিলাম। তো ঘরে এর জন্য অতটা গন্ধ নেই, এবার অতটা কষ্ট হয়নি। প্রথমে এসে মানুকে কিন্তু এই বিছানা চাদরটা আমি সুকেস থেকে বের করে পেতে দিয়েছিলাম। তো আবার বিছানা চাদরটা আমি রোদ্রে দিয়েছি, এখন গিয়ে আবার খাটে পা দেবো, খাট আর কি পরিষ্কার করে। তো বাবাকে বললাম যে আমি এখন আর কিছু করব না, আবার বিকালবেলা সব কাজ করব, শুধু রান্নাঘরটা ঝাড়বো আর বারান্দাটা ঝাড়বো। তো তুমি স্নান করে নাও, প্রায় 2টো বেজে গেছে। তো বাবা বললো ঠিক আছে, আমি তো সকালবেলায় পেট ভরে খেয়েছি, তুই অত ব্যস্ত হোস না, তুই আস্তে আস্তে কাজ কর, আমাকে 3টে 3:30টার সময় ভাত দিলেও অসুবিধা নেই। মানুর কিন্তু ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে আর কি, বলছে মা আমাকে একটু বিছানাটা গুছিয়ে দিয়ে তারপর তুমি বাইরে কাজ করো, আমি ঘুমাবো। ও এসেও কিন্তু ঘুমিয়েছে কিন্তু 8টা পর্যন্ত, বলছে ওই ভেলুরেও ঠিক মতন ঘুম হয়নি, সারাদিন হসপিটালে থাকতাম। তো আমি বললাম ঠিক আছে, আমি ওকে আগে বিছানাটা গুছিয়ে দিয়েছি, ও ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তার মধ্যে এসে আমার ছোটো ভাসুরের মেয়ে, আমি বললাম এই দিদি না ঘুম মানে আর কি দিদির ঠিক মতন হয়নি, তুই দিদিকে বিরক্ত করিস না,
আর আমিও দেখ আমার ঘরের কি পরিস্থিতি, তুই এখন কিন্তু এখানে ঝামেলা করিস না, এখন বাড়ি যা, তুই আবার বিকালবেলা আসিস, কারণ তুই দিদির পুতুল টুতুল বের করবি এখন, আর ঘরের দেখ বারান্দার কি অবস্থা। তাও বললো ঠিক আছে ছোটো মা, আমি বিকালবেলা আসবো। আমি বললাম ঠিক আছে। তো আমি তারপরে সব কাজ সেরে নিলাম। তো বন্ধুরা এই যে এখন বাজে 3টে, স্নান করে এসেছি, মাথাও আসলাইনি, সিঁদুরও পরিনি, তা এসে তার শুয়েও নি, ওইভাবেই কাজ করছি। খালি বাবা বলছে যে সব থুয়ে দে ওইভাবেই করবে। আমি কই আমার এত বছরের অভ্যাস আছে, আমার কিচ্ছু হবে না, আমি এসেই যেমন করি 10 বছর ধরে, বা কলকাতা এখানে যখন প্রত্যেক মাসে 3 বার 4 বার হসপিটালে যেতে হতো, তো এসে সবটাই তো নিজের একাই করতে হতো, সাথে পাশে তো কেউ নেই, তাই জন্য আমি পারবো, আমার কোনো ব্যাপার নেই, আমি সব করতে পারবো। শুধু এখন আরও জামা কাপড় ভিজানো রয়েছে, ধুইনি, কারণ স্নান করার আগে ওই বিছানার চাদর টাদরগুলো সব ওখানে তুলে ধুয়ে গেছি, ওইগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন মানুর এই জামা কাপড়গুলো সব মোটামুটি শুকিয়ে গেছে, হালকা একটু একটু ভিজা আছে। তো প্রচণ্ড মেঘ ডাকছে, আর হচ্ছে অন্ধকার করে এসছে, এর জন্য এখন আর কিছু করলাম না। 3টে বেজে গেছে, এখনও ভিডিও এডিটিং করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি, ভিডিও কখন পোস্ট করব আগে পোস্ট করে নিই। যদি পারি, দেখো মেঘ কেমন ডাকছে আকাশে, যদি পারি সন্ধেবেলার দিকে আর একটু জামা কাপড় কেচে দেবো, আর বাসন টাসন যা আছে। দেখো মেন হচ্ছে ঘর ঝাড়াটা হয়ে গেছে, মেন ঘর ঝাড়া। এবার ল্যাপাকুচি কাচাকুচি মা বললো আমরাও জানি আস্তে আস্তে করলেই হয়, মহলের পরে কাচাকুচি, তারপরে কাচতে তো রোজই হয়, ল্যাপাকুচি সব আস্তে আস্তে করলেই হবে। শুধু মেন হচ্ছে ঘর ঝাড়া, ঝুল ঝাড়তে নেই মহালয়ের পরে, তো এর জন্য ঝুল রান্নাঘর দিয়ে বারান্দা দিয়ে পরে সব করেছি, ভিডিও আর করা হয়নি। তো এখন যাই, আগে ভিডিও, মানুষ শুয়ে আছে ঘরে, মানুকে একদম রাইট 12:30টার মধ্যে খেতে দিয়েছি, কারণ এখন বলে মানু ভাত খাবি, তো বলছে না মা আমি 12:30টায় খেয়েছি, আমার খিদে নেই, তুমি খাও, যদি খাই আমি পরে খাবো। তো আমার হাজার কাজ থাকলেও ওকে আগে টাইম মতন খাওয়া। আজকে ফল টল নেই, তো আজকে মাত্র বাড়ি এসেছি, কালকে সব আনা হবে, কালকের থেকে যেমন রুটিন চলছে সেমন আজকে একটু উল্টোপাল্টা হয়ে যাবে, এমনিও ট্রেনের ঘাটতি আছে, হসপিটালে ঘাটতি আছে খাওয়া দাওয়া, তো কালকের থেকে ফুল দমে খাওয়া দাওয়া চলবে। তো এখনও এখানে জামা কাপড় ঢিপি করা রয়েছে বারান্দায়, ব্যাগ ম্যাগগুলো এগুলো ধরিনি, কলপারে জামা কাপড় ভিজানো রয়েছে, ওইখানে আমার 2টো নাইটি রয়েছে, বিকালের পরে যদি আকাশটা পরিষ্কার হয় কেচে দেবো, না কালকে ভোরবেলা সব কাচবো, আর এগুলো এখন তুলে রাখবো। তো যাই আগে ভিডিওটা আগে পোস্ট করে নিই, এডিটিং করে ভয়েস টয়েস দিয়ে। আকাশে প্রচণ্ড মেঘ ডাকছে, 3টে বেজে গেছে। তো দেখো বিকালবেলা একটু আমি মানে ভিডিও পোস্ট করে 10-15 মিনিট মতন একটু শুয়েছিলাম। তো মানুর এখন দুধ দেবো, দুধটা গরম করে ওকে দিয়েছি, ও খেলো, আর বাবাকে আমি চা করে দিয়ে এসেছি, আমি একটু চিড়ে ভাজা চা খেলাম সন্ধেবেলা। খেয়ে দিয়ে বিনিতা এসেছিলো, বিনিতার আমি একটু আমার জায়ের বাড়িতে গেলাম, ওখানে গিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন, একটু অনেক দিন পরে 10 দিন পরে দেখা হলো, তো গল্প করছি ভিডিওর ব্যাপারে, আর হাসছিলাম ওখানে আর কি। সেই কথা মনে পড়লে এখনও হাসি পাচ্ছে। বলেন আমি হচ্ছি ছোটো কাকি, আমাকে দিয়ে ওরা ভীষণ পরিমাণে মজা করে। তো বন্ধুরা এখন বাজে 8টা, শুভ সন্ধ্যাও না, মানে 8টা। ওই আমি দেখলে তো বিনিতা, আমি ওই রানাদের বাড়িতে ছিলাম, রানার মা, আমরা একটু গল্প করছিলাম, 10 দিন পরে যায় বসি এক জায়গায়, তো অনেকক্ষণ গল্প টল্প করে এসি। রানী এসেছিলো, মানে মানুর বান্ধবী, মানুর হচ্ছে ওই মাস্টারমশাই অনেক রানীর কাছে প্রশ্ন দিয়ে গেছে, মানুষ এগুলো এতক্ষণ পড়াশোনা করলো সন্ধ্যের থেকে, তো আমি বললাম তোরা দুজন প্রশ্নগুলো কর, তাই বিনীতার সাথে আমি একটু গেছিলাম, যেহেতু রানী ঘরে ছিল, তো একটু গল্প টল্প করে এসে আবার এখানে রানীর সাথে গল্প করলাম, আর ভিডিও করিনি। মানুষ সন্ধ্যেবেলা দুধ খেয়েছে, আর বাবা সেই ব্যাংকে, বেশ কি সমিতি ব্যাংকের না কি বলে না, কপাটি ব্যাংক না কি, ওখানে আজকে মিটিং ছিল, তো মিষ্টি এনেছে, মা কেউ খায়নি, আমি খেয়েছি, কি করব, মানু বলে কি মিষ্টি ভালো না, বাবা তো মিষ্টি খেতেই চায় না, সুগার না কিন্তু, তো এতগুলো মিষ্টি কি করব, তো আমি একটা খেয়েছি, আর রয়েছে আমি দুষ্টু আসলে দুষ্টুকে দিবি, সবাইকে দিবি। তো রানী বললাম, রানী বলে আমিও খাবো না, তো কেউ খেলো না, আমি একটা মিষ্টি খেয়েছি, সন্ধ্যেবেলা চিড়ে ভাজা চা খেলাম, দেখলে তো। তো সবাই জিজ্ঞেস করছে বদ্দা কেমন আছে, বদ্দা কেমন আছে। মঙ্গলবার দিন মানুষ ডাক্তার দেখেছে, মঙ্গলবার দিন ভোরবেলা ও ছাদ থেকে পড়ে গেছিলো, লিংটন ঢালাইয়ের উপরের থেকে। তো আমি সেইভাবে দাদার সাথে আর কথাই হয়নি, মানে এমনি ফোনে কথা হয়েছে ট্রেনের মধ্যে, কালকে যখন 11টা কত বাজে, তখনও দাদা ফোন করেছে যে কখন ঢুকবে ট্রেন। আজকে সকালবেলা 6টার সময় দাদা ফোন করেছে, বড় বৌদি প্রথমে ফোন করেছে, তারপরে দাদা আবার মানে পিছন দিয়ে কি কথা বলছিল। তো দাদার সাথে সেরকমভাবে একটা কথা হয়নি, ও যে পড়ে গেছে ওই ব্যাপারটা নিয়ে। মঙ্গলবারের পরে তো টিকিট কাটা নিয়ে, বুধবার দিন আসা নিয়ে, বুধবার দিন বেরিয়ে গেছি, ব্যস্ত ছিলাম, একা একা ব্যাগ গোছানো, তারপরে সব কিছু ওষুধপত্র বুঝে টুঝে তো আনতে হয়, তো দাদার সাথে সেরকমভাবে একটা কথা হয়নি। বাইরের থেকে ওষুধ কেনার ছিল, সব কিছু টোটাল গুছিয়ে নিয়ে এসে, কারণ 3 মাস পরে তো আবার চেক আপে যাবো। তো বদ্দাকে আমি এখন ফোন করলাম, এখন না সন্ধ্যাবেলা ফোন করেছি, তো বদ্দা বললো কৃষ্ণনগরে রয়েছে। তা
বললো যে বাড়িতে ফোন করেছিলি। আমি বললাম বাড়িতে আর ফোন করা হয়নি, এখনও পর্যন্ত বাড়িতে ফোন করা হয়নি, এসছি যে সেই 6টার সময় বদ্দা ফোন করেছিল, ওই যে কথা হয়েছে ব্যাস, এখনও পুচু ফোন করেনি, আমিও করিনি, জানি আজকে পিসি ব্যস্ত। রাত্রিবেলা আমার বদ্দা সকালবেলা তো ফোন করে 365 দিন, আর রাত্রিবেলা গিয়ে জিজ্ঞাসা করবে, মাকে জিজ্ঞাসা করবে বোনের কাছে ফোন করেছো নাকি, বাবাকে জিজ্ঞাসা করবে বোনের সাথে কথা বলেছো নাকি। মানে একটা বড় দাদা, বড় বাড়ির যে বড়, ওর মানে একটা কর্তব্য। তারপরে ওর মেয়ে আমাদের পুচুকে বলবে এই পিসির কাছে ফোন করেছিস, যদি বলে কি যে না, আবার সঙ্গে সঙ্গে ভিডিও কল লাগিয়ে দেবে। আমার সেই দাদার মেয়ে 12টার সময় লাইট অফ করে দিলে আবার উঠে লাইট মাঝে মধ্যে জ্বালায়, ওর সাথে ভিডিও কলে কথা বলতে হয়। মানে বাড়ির থেকে যদি একজন আমাকে ফোন না করে, এত বছর বিয়ে হয়েছে, বিশেষ করে দাদার মেয়ে হওয়ার পরে, ও বাড়িতে গিয়ে ফোন ধরিয়ে দেবে, সবার সাথে আমার রাত্রিবেলা কথা বলতে হয়, তারপরে গিয়ে ওরাও ঘুমায় আমিও ঘুমাই। তো এখন দাদাকে বললো বোন না রে, আমার ব্যথা না কমেনি, আবার কালকে এক্সো করবে, 4 দিনের মাথায় কালকে এক্সো করবে, মাঝে বেল টেল রয়েছে। বলছে না রে, ভীষণ মানে কুকাচ্ছে আর কি, উপর থেকে একটা পড়া, আর মাত্র মানে ঘরের কাজ হচ্ছে, খোয়া রয়েছে, আদলাইট ভাঙা রয়েছে। তো দাদার এই হচ্ছে পরিস্থিতি। আর আমি এখন মানে তোমরা সবাই দাদার কথা শুনতে যাচ্ছিলে, তো এই সেটাই আর কি বললাম, দাদার পরিস্থিতি মানে এক ছাদ থেকে পড়া প্লেন জায়গায়, আর ওদের তো কাজ হচ্ছে, মানে আদলাইট ভাঙা রয়েছে, খোয়া রয়েছে, তার ওখানে পড়েছে, মাঝে প্রচণ্ড লেগেছে। বলছে না রে বোন, মাজা নিয়ে আমি উঠতেই পারছি না, দেখো ওর উপরেই আমাদের, মানুষের তো ছেলে অনেকেরই হয়, তো ওর উপরেই আমাদের অনেকগুলো মানুষের ভরসা। আমার একটা বুবা পিসি ছিল, আমার ঠাম্মা ছিল, সেইগুলো হচ্ছে ওই সব দায়িত্ব কর্তব্য যত্ন সব করেছে, তারা তো চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো এখন আমার কাকা আছে, মা বাবা আছে, আর বিশেষ করে আমি, আমার মানু, আমরা এখনও ওর ভরসায় থাকি সবসময়, যে একজন আমাদের গাছ মানে মাথার উপরে আছে। আর মা বাবার তো সন্তান ছাড়া কে থাকে, বড় ছেলে। তো ওটাই হচ্ছে কথা। ওর বললো না রে, আমি উঠতেও পারছি না, কিছু করতেও পারছি না, তবু তো করতে তো কিছু হবেই। তো বলছে কৃষ্ণনগরে রয়েছে, এই হচ্ছে পরিস্থিতি, গাড়িতে যাই তো, যাই হোক। তো যাই, আমি এদিকে ঘরদোর গুছিয়ে নিই, রাত্রে রান্না করবো, বাসন রয়েছে, কখন কি করব তাই ভাবছি, আস্তে আস্তে সব করব। তো আমি তো দাদার কাছে ফোন করলাম, তারপরে দাদার মেয়ে ফোন, মানে আমাদের টগর ফোন করলো, টগরের সাথে কথা বলে আমি এইদিকে চলে এসেছি সব গোছাতে। তখন তো গোছাইনি, মানুর ওষুধগুলো বের করে আমি বলছি একটা ব্যাগে রাখ, আর এই ডেসিরক্সটা বাইরে রাখ, কালকে সকালবেলার থেকে ডেসিরক্সটা খাওয়া শুরু হবে। তো রাত্রিবেলা একটু রান্না করব বলতে মাছের তরকারি আছে অনেকটা, শুধু একটু গরম গরম ভাত করব, আর রাতে কিছু করব না। তো রাতে যেহেতু রান্না বেশি একটা নেই, তাহলে আজকে ঘরটা গুছিয়ে ফেলবো ভালোভাবে। তো কিছু কিছু ওষুধ বাইরে রেখে আর সব ওষুধ আমি আর কি শোকেসে তুলে দেবো, কারণ যাতে হাওয়া না ঢোকে। মাউথ ওয়াশ একটা রেখেছি, আর সব মাউথ ওয়াশ ভিতরে আর কি ঢুকিয়ে দেবো। মানুকে এটাই বলছি ব্যাগ দেখে দেখে, কারণ ট্রলিটা পরিষ্কার হয়ে গেছে, এখন ব্যাগটা পরিষ্কার করে ফেলতে হবে। ব্যাগগুলো ঠিক সময় মতন ধুয়ে নেব। আর এই যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, এই যে আমার পুরনো ফোনটা, যেটা দিয়ে আমি ইয়ে করতাম, ফোনটা আসার সময় উপর থেকে পড়ে আবার ডিসপ্লে খারাপ হয়ে গেছে। তো ফোনটা এখন তো বুঝতেই পারছো, মাত্র ভেলোরের থেকে আসলাম, পয়সা করি হাতে নেই। তো এখন না হোক 2 মাস পরে হলেও ফোনটা ঠিক করব আবার, কারণ এই ফোনে আমার অনেক স্মৃতি, অনেক কিছু আছে, অনেক কিছু। তো আসার সময় ফোনটা পড়ে গিয়ে একদম ডিসপ্লে গ্যাস, এখন এই ব্যাগের থেকে বের করলাম। এর জন্য সিম খুলে আবার এই ফোনে ওই হোয়াটসঅ্যাপ তো দুটো খোলা যায়, বিজনেস হোয়াটসঅ্যাপ। তো বিজনেস হোয়াটসঅ্যাপ খুলে এর জন্য, কারণ নাম্বার টাম্বার আমার কাছে সিমের মধ্যে সব সেভ করা ছিল। তো ওই এখন কেউ ফোন করলে বুঝতেও পারছি না কিছু না, তোমার ফোনে সেভ করা আছে। ও ফোনে সেভ করা ছিল। তো এই ফোন এই যে খারাপ হয়ে গেছে, পড়ে আছে। ফোন যবে 1-2 মাসের মধ্যে ঠিক করে ফেলবো, কারণ এই ফোন আমার ঠিক করতেই হবে, অনেক কিছু এই ফোনের ভিতরে আছে। তো যাই হোক, তোমরা আমাকে যারা আমার সাথে কথা বলো বা মেসেজ করো, তো জানোই যে হয়তো ভাববে যে দিদি মেসেজ করছে না, বা বোন রূপা মেসেজ করছে না, ফোন করছে না। আমার কাছে নাম্বার নেই কারোর। তোমরা একটু পারলে একটা হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে দিও, তাহলেই আবার নাম্বারগুলো চলে আসবে। যেই সব দিদিরা বা বোনরা আমাকে ভালোবাসে, তারা আসার পরে মেসেজ করেছে বা ফোন করেছে, তো তাদের নামগুলো আবার সেভ করেছি এই ফোনে। এখন ভিডিও করে যেই ফোনে, সেই ফোনে সিমটা ঢুকিয়ে নিয়েছি এই ফোনে। তো এখন হচ্ছে এই ফোনটা এইভাবে থাক, একটু কটা দিন যাক, পুজো টুজোগুলো যাক, তারপরে আবার এটা ঠিক করব। ডিসপ্লে করতে গেলে তো জানো 1,5-2 হাজার টাকা লাগে। তো এই ফোনটা ঠিক আসার সময় ফোনটা পড়ে গেল। তারপরে মানু তাড়াতাড়ি ওদেরকে ফোন করলো যে মাসিমণি তোমাদের কাছে পিন আছে, আমি সিমটা বের করবো, কারণ সবাই ফোন করবে, ভাববে আমি মনে হয় ফোন ধরছি না, কারণ ডিসপ্লে ফোন ধরতেও পারছি না, কিছু হচ্ছে না। বিএমটির সময় 2 বার হয়েছে, তারও নিশ্চয়ই কারণ আছে। একজনের কারণে আমার ফোনটা এরকম পরিমাণে ফোনটা ভেঙেছে, একজনের কারণে। সব একদিন বলবো ভিডিওর মধ্যে। সে আমাকে বিএমটির সময় মানে হুমকি দিচ্ছিল অনবরত। তো সেই সব কথা পরে হবে, এখন এইসব কথা হবে না।
তো সেই কারণে সে থেকেই ফোনটা পড়তে এইভাবেই আমার ফোনটা নষ্ট হলো। 2বার বিএমটি রুমে তার ভয়তে গিয়ে বাথরুমে দাঁড়িয়ে থাকতাম তার কারণে। তো আমাকে হুমকি দিত। সে যাই হোক, ওইসব পরে আসবে, ওইসব প্রসঙ্গ এখন আসবে না। তো ফোনটা পরে ঠিক করবো। তোমরা একটু যদি পারো আমার যে নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে হাই লিখলেই তাহলে আমি আবার আগের সবার নাম্বারগুলো পেয়ে যাব। তো এর জন্য নাম্বারগুলো এখন পেতে একটু অসুবিধা হচ্ছে।